এটা কি করলেন দেবাংশু? পরিষ্কার যে ছবিতে দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে যেটি শেয়ার করা হয়েছে সেটি আপনাদের সামনে রেখেছি। বিজেপির পতাকা তিনি একেবারেই খুলে নিয়ে আছড়ে মাটিতে ফেলছেন, এমনই কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে, কিন্তু আমি একটি মিডিয়ায় দেখলাম দেবাংশু এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তার পার্টি অফিসেই বিজেপি তাদের পতাকাগুলো টাঙিয়ে রেখেছিল, সেই কারণেই তিনি এইভাবে খুলে ফেলেছেন। সে যাই হোক, প্রশ্ন হচ্ছে নিশ্চিতভাবে দেবাংশুর কথা যদি আমি সত্যি ধরেই নিই, তাহলে তিনি খুলে পাশে কোথাও রাখতে পারতেন। একটা অন্য রাজনৈতিক দলের পতাকাকে কি এইভাবে আছড়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেওয়া যায়? দেবাংশু একজন রাজনৈতিক কর্মী হয়ে কি এই মিনিমামটুকু সৌজন্যতা দেখাতে পারলেন না? যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। আজকে এরকমই একগুচ্ছ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি প্রলয়। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতদিনে কোচবিহারের জনসভা থেকে একটি বিস্ফোরক বক্তব্য আনলেন এবং সেটি উদয়ন গুহ সম্পর্কিত। তিনি বলছেন, গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে হওয়া একটি বৈঠকে তার হাত ধরে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন উদয়ন। কিন্তু উদয়নের মতো রাজনৈতিকদের জন্য বিজেপির দরজা যে হামেশার জন্য বন্ধ, এটা একেবারেই জানিয়ে দিয়েছেন মঞ্চের ওপর থেকে বিরোধী দলনেতা। দেখুন সেই ভিডিও। আপনারা শুনে রাখুন লাস্ট একটা কথা। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। কোথায় বলে দিচ্ছি, 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে, চিরদিনের জন্য বন্ধ থাকবে। চুক্তি পাকা, নিশীথ প্রামাণিক আবার জিতছে, লক্ষাধিক ভোটে জেতাবেন তো। সোমবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরেই দিনহাটাতে সভা করেন শুভেন্দু। সংহতি ময়দানের সভা থেকে উদয়নকে লম্পট বলে কটাক্ষ করেছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, এখানে একটা লম্পট আছেন যিনি ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন, আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমি চ্যালেঞ্জ করছি, কোথায় যেতে হবে বলুন, যেখানেই বলবেন সেখানেই যাব। দেখি আপনার কত বড় ক্ষমতা। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন, আমি যাচ্ছি। এসব কাগুজে বাগদের সোজা করতে বেশি দিন লাগে না বলে দাবি শুভেন্দুর। এখানকার উদয়ন গুহ কোথায়? আপনি, আপনার লেকচার আমি শুনেছি। আপনি বলেছেন না বিরোধী দলনেতার দিনহাটায় এলে নাকি বেঁধে রাখবেন। কোথায় যেতে হবে বলুন। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন, আমি যাচ্ছি, সিকিউরিটি ছাড়াই যাচ্ছি। এইসব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না। একটার নাম কেষ্ট মণ্ডল, ভোট এলেই টিভিতে বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা। কেষ্ট কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ইস্তাহারে প্রকাশ এক দেশ এক ভোট নীতি কার্যকর করার প্রতিশ্রুতিকে সোমবার আক্রমণ করলেন। আপনাদের আগেই বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে তীব্র আক্রমণের পথে যাবে। সোমবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা ছিল মমতার। তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়ার সমর্থনে প্রচারে গিয়ে বিজেপির ইস্তাহারকে আক্রমণ করেন তিনি। বলেন, ওরা তো ইস্তাহারে বলেই দিয়েছে
এক দেশ এক ভোট করবে, অর্থাৎ দেশে আর নির্বাচন থাকবে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না, রাজ্যগুলো আর থাকবে না, দেশে ভোট হবে না, স্বৈরাচারী সরকার তৈরি হবে, একনায়তন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না, এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। আলিপুর দুয়ারে গিয়ে একটু আগেই এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি বলছেন ইউসিসিএলএ নাকি আপনাদের সব দেশ থেকে তাড়িয়ে দেবে, যত রকমের উস্কানি দেওয়া যায় সেই উস্কানি তিনি দেন। বন্ধুরা, এক দেশ এক ভোট নিয়ে গত রাতের একটি পর্বে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করেছি এবং আপনাদের বলেছি যে এক দেশ এক ভোট হলে কত সুবিধা হতে পারে। যেমন এই নির্বাচন করাতে যে বিপুল পরিমাণের খরচা হয়, সেই খরচাটা মানুষের পকেটের টাকা থেকে যায়, সেই বিপুল পরিমাণের টাকা বাঁচানো যাবে যদি লোকসভার সাথে সাথে বিধানসভার ভোট করানো যায়। এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ আপনাদের বলেছিলাম যে এই দীর্ঘদিন ধরে চলা এই নির্বাচন প্রক্রিয়ার ফলে দেশের উন্নতি স্তব্ধ হয়ে যায়। সারা বছর ধরে ভারতবর্ষের কোনো না কোনো রাজ্যে বিধানসভার নির্বাচন হতেই থাকে, তাই সেই কারণে একটি বড় অংশের দিন নষ্ট হয়ে যায়। তার কারণ যখন নির্বাচন চলে সেই সময় মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কোনো সরকার কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে না, এতে দেশের অগ্রগতি একেবারেই সীমিত হয়ে যায়। সেই কারণেই ভারতের মতো উন্নয়নশীল এবং গরিব দেশে নিশ্চিতভাবে এক দেশ এক ভোট হওয়াটা অনেকটাই যুক্তিসঙ্গত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আপনাদের কি মতামত? সাধারণ মানুষ হিসাবে আপনারা কি মনে করছেন? লিখে জানান আজকের পর্বে। চলে যাচ্ছি পরের খবরে। প্রয়োজনে কেন্দ্রের কাছে বাহিনী চাক রাজ্য, হাওড়ায় রামনবমী মিছিল নিয়ে শর্ত দিয়ে অনুমোদন কলকাতা হাইকোর্টের। শর্ত সাপেক্ষে হাওড়ার রামনবমী মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অশান্তির আশঙ্কায় এবছরে মিছিলের পথ বদল করতে বলেছিল পুলিশ। তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় অঞ্জনী পুত্র সেনা সহ আরো একটি সংগঠন। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটির শুনানি হয়েছে। বিচারপতি জানান 200 জনকে নিয়ে মিছিল করতে হবে। একই সঙ্গে বিচারপতি সেনগুপ্ত একক বেঞ্চে জানায় মিছিলে অস্ত্র এবং ডিজে ব্যবহার করা যাবে না, উস্কানিমূলক কোনো মন্তব্য করা যাবে না, মিছিলে সর্বোচ্চ একটি গাড়ি ব্যবহার করা যাবে। কিন্তু বিচারপতির বেঁধে দেওয়া 200 জনের মিছিল নিয়েও প্রশ্ন তোলে সরকারি কৌঁসুলি। এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন যে এত কম সংখ্যক লোক নিয়ে নিয়ন্ত্রণ করার মতো বাহিনী রাজ্যের নেই, আর যদি রাজ্যের ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্রকে বলুন বাহিনী দেওয়ার জন্য। কেন্দ্রের তরফে আদালতে জানানো হয় রাজ্য বাহিনী চেয়ে চিঠি পাঠালে তারা বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করবে। হাইকোর্ট জানায় 24 ঘন্টা আগে বাহিনী চাইতে পারবে রাজ্য। কাজেই বুঝতে পারছেন বন্ধুরা, 200 জনের বাহিনী নাকি কন্ট্রোল করার ক্ষমতা নেই আমাদের এই রাজ্য পুলিশ প্রশাসনে। এতটাই দক্ষ আমাদের রাজ্য পুলিশ প্রশাসন। আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঞ্চের ওপর থেকে ক্রমাগত রামনবমী নিয়ে কটূক্তি করতে থাকেন তাহলে কিভাবে রাজ্যের পুলিশ প্রশাসন সদিচ্ছা দেখাবে, সে তো প্রশ্নের মধ্যে আসবেই। আজকের রাতে এ নিয়ে একটি ডিটেলে পর্ব আপনাদের সামনে আনবো, চোখ রাখবেন রাত 7টার সময় সিম্পল অ্যাজ এবিসির পর্দায়। চলে যাব পরের খবরে। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচনের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী শুক্রবার রাজ্যের 3 আসনে প্রথম দফার ভোট হতে চলেছে। তার আগেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর হলো নির্বাচন কমিশন। প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি রাজ্যের এই 3 আসনে ভোট গ্রহণ। তবে নির্বাচনের পরেও এই 3 কেন্দ্রে বাহিনী থাকবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, পরবর্তী হিংসা ঠেকাতে ওই 3 কেন্দ্রে 2 কোম্পানি করে মোট 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 2 কোম্পানির মধ্যে 1 কোম্পানি করে বাহিনী স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ভোট পরবর্তী সময়ে যাতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করবে আরো এক বাহিনী।
দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর। সেখানেই কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলে যাচ্ছি পরের খবরে। আরো বিপদে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে জেলেই থাকতে হবে। সুপ্রিম কোর্টের পর নিম্ন আদালতেও স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টের পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল। 14 দিনের জেল হেফাজত শেষে সোমবার আম আদমি পার্টির প্রধানকে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল। শুনানির শেষে বিচারক কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ 23 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন। সর্বশেষ এবার আপনাদের আবহাওয়ার খবর দেখাবো। বৈশাখের প্রথম দিন থেকেই হাঁসফাঁস গরম গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টিতে ইতিপূর্বেই উধাও ঠান্ডার আমেজ। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিছুটা হলেও উদ্বেগ বৃদ্ধি করলো। হাওয়া অফিস জানিয়েছে সোম থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিও থাকবে খুব বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। 16 এপ্রিল থেকে 19 এপ্রিল শুক্রবার পর্যন্ত এই অস্বস্তি থাকতে পারে। আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ওইসব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দুদিনের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থাকবে অস্বস্তি। শুক্রবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেখানেও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এইসব জেলার বাসিন্দাদের, বিশেষত শিশু, বৃদ্ধ ও অন্যান্য রোগ রয়েছে এমন লোকজনদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কাজী বন্ধুরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখলাম। এখনকার মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড বাই।